আবার স্বাগত সংবাদে। রাজধানীর বাড্ডা ও কোতোয়ালি থানার পৃথক হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় সাবেক মন্ত্রী এমপি সহ ৯ জনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। এদিন অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ 7 জনকে 2 দিনের রিমান্ড আদেশ দেন আদালত। এছাড়া রাজধানীর কোতোয়ালি থানার মামলায় সাবেক এমপি সুলাইমান সেলিম সহ 2 জনকে 2 দিনের রিমান্ড দেন একই আদালত। বাড্ডা, মিরপুর, কাফরুল ও কদমতলী থানার একাধিক হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, মহিলা আওয়ামী লীগের নেত্রী রোকেয়া জামাল সহ 12 জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালাউই ফোর্স কমান্ডার পল ভ্যালেন্টিনো। সোমবার সেনা সদরে তাদের কৌশলাদি বিনিময় হয়। সাক্ষাতের পূর্বে তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাবাহিনীর চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। গত 2 ফেব্রুয়ারি পল ভ্যালেন্টিনো 5 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। এই সফর বাংলাদেশ এবং মালাউইর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। শুক্লা পঞ্চমী তিথিতে ভক্তদের পূজায় নবরূপে অধিষ্ঠিত হলেন জ্ঞান, বাণী আর শিল্পের দেবী সরস্বতী। ঢাক, উলুধ্বনি আর নানা আচারে ভরে ওঠে পূজা মণ্ডপগুলো। পূজা শেষে দেবীর পায়ে অঞ্জলি দেন ভক্তরা। হয়েছে হাতে খড়িও। দেবীর আশীর্বাদে মানুষ জ্ঞান, বুদ্ধি ও সৃজনশীলতায় উদ্দীপ্ত হবে এমন প্রত্যাশা সবার। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা, নমস্তেশ্বই 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 নমো নমঃ। মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে দেবীর পায়ে অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের আলোর এই প্রার্থনা বাসন্তী পঞ্চমী নামেও পরিচিত। ধূপ দীপ জেলে প্রতিমা স্থাপন করে পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এভাবেই অর্ঘ্য পেলেন দেবী সরস্বতী। ভক্তের প্রার্থনা, সরস্বতী থাকুক মননে, প্রজ্ঞায়, উপলব্ধিতে। বিদ্যার দেবীর কাছে দিয়েছি যে আমার যাতে বুদ্ধি আরো বাড়ে, জ্ঞান অর্জন যাতে আরো বাড়ে। ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মনোবাসনা মনোকামনা পূর্ণ করুক। আমরা যেন দেশকে সে গতিশীল করে নিতে পারি। গতি এবং আলয় এই দুইটার সাথে মিল রেখে আমরা যেন সবাই সুন্দরভাবে চলতে পারি। পুরোহিতের সাথে কণ্ঠ মিলিয়ে পুণ্যার্থীরা করেন মন্ত্রজপ। অঞ্জলির ফুল হয়ে দেবীর পদতলে জমা পড়ে হাজারো প্রার্থনা। দেয়া হয় শিশুর হাতে খড়ি। সব সময় যেন পরীক্ষায় ভালো করতে পারি। আমি চাকরি জীবনে প্রবেশ করব, তো সেটাই প্রার্থনা ছিল মাতার কাছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে রীতিমতো উৎসবের ধুম। বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি 70টি মণ্ডপ ছিল উচ্ছ্বাসে পরিপূর্ণ। মা সরস্বতী ঠাকুর যেন আমাদের বিদ্যা দেন, বুদ্ধি দেন। প্রত্যেকে যেন বিদ্যা বুদ্ধিতে নিজেকে সমৃদ্ধ করতে পারে। বিদ্যার দেবী হিসেবে পরিচিত সরস্বতী, তাই তো শিক্ষার্থী সহ সবারই প্রার্থনা বিদ্যা, বুদ্ধি আর জ্ঞানে পরিপূর্ণ হোক জীবন। অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো আর প্রজ্ঞা ছড়িয়ে পড়ুক। বিনা পানির বন্দনায় এসে একথাই বললেন ভক্তরা। শুধু তাই নয়, ভালোবাসায় ভরে উঠুক, বাংলাদেশ হয়ে উঠুক আরও অসাম্প্রদায়িক। সাফিয়া জাসনা, নিউজ 24, ঢাকা। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। স্বাগত সংবাদে। মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কষ্ট বাড়িয়েছে বছরের মাঝামাঝিতে আকস্মিক ভ্যাট ও শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত। ভ্যাট বাড়ানোয় ব্যবসা কমেছে পোশাক, মিষ্টি, ফলমূল সহ বিভিন্ন খাতে। অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফ এর শর্ত মানতে গিয়ে সহজ পথে হাঁটছে এনবিআর।
নীতি নির্ধারকরা সংস্থাটিকে দেশের বাস্তবতা বোঝাতে ব্যর্থ হয়েছে বলেও মত তাদের। রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে গড়ে ওঠায় বস্তিতে মাথা গোঁজার ঠাঁই হয়েছে রিকশা চালক আমিনুলের। স্বামী পরিত্যক্তা বোন, ভাগ্নে আর স্ত্রীকে নিয়ে দুর্মূল্যের এই বাজারে তার টানাটানি সংসার। একটা মানুষের সংসার, ছোট বোনকে চালা, রুম ভাড়া 2500, আমার দুটো সন্তান, দাম বাড়তে হবে, আমার আবার সমস্যা হবে, কারণ আমি তো আমার ফ্যামিলিকে চালাবো না, রুম ভাড়া দেবো না, নিজের খোরাকি তুলবো। মূল্যস্ফীতির আগুনে সবচেয়ে বেশি পড়ছে নিম্ন আয়ের এসব মানুষ। কোনোভাবে ডাল ভাত খেয়ে চলছে জীবন। সপ্তাহে একদিন মাছের দেখা মিললেও মাংস কিংবা ফলমূল তাদের কাছে বিলাসিতাই বটে। যে জিনিসপত্রের দাম মনে করেন চাল 80 টাকা কেজি, 60 টাকা কেজি, একদিন মাছ খেলে আর 10 দিন না খাই, শাক সবজি এগুলোই খাচ্ছি আর কি। গত কয়েক বছরে মূল্যস্ফীতির চাপে পিষ্ট নিম্ন মধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্তরাও। এমন কঠিন বাস্তবতায় হঠাৎই শতাধিক পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড। আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, আমরা এইসব দোকানে এসে ছাকাই, রুটি, বিস্কিট, এইসব জায়গা থেকে ভ্যাট প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ করলাম। আমার একটা বাচ্চা আছে, 3টা নাতি আছে, যেই জায়গায় চাউল লাগে 1 কেজি, আধা কেজি কিনে। এরই মধ্যে অল্প কিছু পণ্যে ভ্যাট প্রত্যাহার করলেও অধিকাংশ খাতেই বাড়তি শুল্কই গুনছে মানুষ। আগে যখন আমরা 7% ভ্যাট দিতাম তখনই তো আমাদের অনেক হয়ে যেত, এখন তো 10%, তো আরো বেশি। এখন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তো সবার এরকম সম্ভব হয়তো হতে আসে না। 7.5টা আমাদের চলতেছিলাম, এখন যেহেতু বাড়ানো হয়েছে সেলের উপর এফেক্ট পড়তেছে। প্রত্যেকটা কাস্টমারের সাথে আমাদের একটা তর্কের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, কম আর বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে ঋণের পরবর্তী কিস্তি পেতে বছরের মাঝামাঝিতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে অর্থনীতিবিদরা বলছেন, সংস্থাটিকে বাস্তবতা বোঝানো গেলে জনগণের উপর চাপ না বাড়িয়েও ঋণ পেতে পারত বাংলাদেশ। IMF কি এতই অবুঝ যে এই ধরনের একটা সময় একটা ট্রানজিশন যাচ্ছে, উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থান খুব দুর্বল, প্রকৃতি মজুরি কমছে, এই ধরনের একটা সময়ে পরোক্ষ কর হার বাড়ানো, এইটা কতটা ফিজিবল? অর্থ উপদেষ্টা সহ যারা IMF এর সাথে এইগুলো নেগোশিয়েট করেছে, তারা এটাকে খুব সুচিন্তিতভাবে নেগোশিয়েট করেছে বলে মনে হয় না। ভ্যাট বাড়িয়ে 12,500 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করতে চায় সরকার। তবে নতুন করে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার মাধ্যমে সরকারের ব্যয় বাড়ছে 7,000 কোটি টাকার বেশি। মূল্যস্ফীতি চাপে পিষ্ট সাধারণ মানুষের উপর ভ্যাটের বোঝা চাপানো হলো আরেক দফা। নানান মহলে চাপের মুখে কিছু খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে সরকার। তবে অর্থ বছরের মাঝামাঝিতে ভ্যাট বাড়ানোর এমন উদ্যোগ কার স্বার্থে? এমন প্রশ্ন সাধারণ মানুষের। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে মিশর ও জর্ডানে স্থানান্তরের মার্কিন প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে 5 আরব দেশ। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে রোববার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক হামলা চালিয়েছে দখলদাররা। ধ্বংস হয়ে গেছে বহু ভবন। এদিকে নিজেদের শক্তিমত্তা দেখতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইরান। শনিবার মিশরের কায়রোতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ও আরব লীগের মহাসচিবের সাথে আলোচনা করেন মিশর, জর্ডান, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিনই গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেন তারা। বৈঠকে গাজার পুনর্গঠন ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রীরা। গাজা উপত্যকা নিয়ে আলোচনা করতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার আলোচনা হতে পারে বলে এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে রয়টার্স। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার ধ্বংস হয়ে গেছে অন্তত 20টি বাড়ি। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেনিন এবং আশেপাশের শহরগুলো থেকেও। চলমান উত্তেজনার মধ্যেই রোববার নতুন